ভৌত বিজ্ঞান পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা প্রত্যেকে ভৌত বিজ্ঞানে পাস করবে তার সম্পূর্ণ স্ট্র্যাটেজি এই ভিডিওতে বলবো। একই সাথে কিভাবে আজকের রাতটা তোমরা পড়বে সেটাও বিস্তারিত আলোচনা করব। কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখো। যারা ভৌত বিজ্ঞান নিয়ে চিন্তার মধ্যে রয়েছে তাদের সম্পূর্ণ চিন্তা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কেটে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, এই যে স্ট্র্যাটেজিগুলো তোমাদের প্রথমে জীবন বিজ্ঞানে যেরকম পরীক্ষা হয়, অঙ্ক যেরকম পরীক্ষা হয়, কিন্তু সেই একই রকম ধাঁচে ভৌত বিজ্ঞান পরীক্ষা হয় না। যেরকম প্রশ্ন আলাদা থাকে সেরকম প্রশ্নের প্যাটার্নও আলাদা থাকে। আগে আমাদের স্ট্র্যাটেজি বুঝতে গেলে প্যাটার্নটা বুঝতে হবে, সেটা বোঝাবো। তারপরে তোমাদের রীতিমতো কিভাবে তোমরা আজকে পড়াশোনা করবে, অধ্যায়ভিত্তিক কোনগুলো ইম্পর্টেন্ট সাজেশনও রীতিমতো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। কাজেই প্রথম থেকে পুরো ভালো করে মনোযোগ সহকারে লেখো। প্রথমে তোমাদের কি হচ্ছে, ভৌত বিজ্ঞান তোমরা অ্যাকচুয়ালি প্রশ্ন পেলেই প্রথমেই দেখতে পারবে তোমাদের হচ্ছে বিভাগ ক রয়েছে। ঠিক আছে, বিভাগ কয়ে কি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অনেক ছাত্রছাত্রীরা মনে করে বিভাগ ক হয়তো ইম্পর্টেন্ট না, এখানে তোমাদের থাকবে হচ্ছে এমসিকিউ। কটা থাকবে? 15টা থাকবে। একের দাগের একের এক, এরকমভাবে একের দুই, এরকমভাবে 15টা, টোটাল 15টা কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে। এবং এইখানে 15 নম্বরই আমাদের প্রথমে টার্গেট করতেই হবে, 15তে যাতে 15 পেতে পারি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অপশান লিখলেই কিন্তু তোমরা 1 নম্বর পাবে। এক্ষেত্রে যদি এখান থেকে 15 নম্বর তোলো না এই এমসিকিউ থেকে, তাহলেই তোমাদের পাস হয়ে যাচ্ছে, প্রজেক্টে 10। কিন্তু এখানে তোমাদের আরো নাম্বার তুলতে হবে। আগে বলে রাখি, এই যে 15, তো তোমাদের এখানে ধরো এ অপশানে এ হাইড্রোজেন দিয়ে দিয়েছে, বি অপশানে এ নাইট্রোজেন দিয়ে দিয়েছে, সি অপশানে এ নাইট্রিক অ্যাসিড দিয়ে দিয়েছে এবং ডি অপশানে তোমাদের সালফিউরিক অ্যাসিড দিয়ে দিয়েছে। ধরো অপশান রয়েছে এবং অপশান সঠিক অপশান হবে হয়তো তোমার সি, নাইট্রিক অ্যাসিড। তাহলে কি অপশান শুধুমাত্র দাগ নম্বর দিলে একের এক, অপশান বি লিখলে এবং নাইট্রিক অ্যাসিড NH3 লিখে দিলে, ব্যাস এইটুকু লিখলেই কিন্তু তোমার সঠিক তোমার অ্যান্সার। শুধুমাত্র অপশানটা লিখলেই কিন্তু তোমাকে ফুল মার্কস দেবে। এক্ষেত্রে বলে রাখি, যেগুলো পারছো প্রত্যেকটা পরপর তোমরা লেখো এবং যেগুলো পারছো না সেগুলো ছেড়ে একেবারেই এমসিকিউ আসবে না। প্রত্যেকটা সি লেখো অথবা প্রত্যেকটা বি লেখো। দেখো, যেগুলো জানো না, কোনোভাবেই তোমার মাথায় মস্তিষ্কে আসছে না যে কি হতে পারে, কোনো ধারণাই নেই প্রশ্ন সম্পর্কে, তাহলে কি করবে, যে কটা এরকম আনকমন পাচ্ছ প্রত্যেকটাকে সি লেখো, প্রত্যেকটাকে বি লেখো। যেটা বি অপশন হবে সেটা সি করে দিলে, যেটা সি অপশন হবে সেটা বি করে দিলে, তাহলে সব কটাই কাটা যাবে। তো এরকম করবে না, পড়বে এমসিকিউর প্রত্যেকটা বি করো অথবা প্রত্যেকটা সি করো। দেখা গেছে বি আর সি কিন্তু বেশি সংখ্যায় এমসিকিউতে থেকে থাকে, সেই কারণে প্রত্যেকটা বি প্রত্যেকটা সি করো। এই 15 নম্বরের মধ্যে তুমি কম পক্ষে 7 নম্বর কিন্তু অনায়াসে পাবে এবং যদি নিজের থেকে কিছু পারো সেক্ষেত্রে তো তোমরা এর থেকেও বেশি নম্বর পেয়ে যাবে। এটা গেল বিভাগ ক। তারপরেই চলে যাচ্ছে তোমাদের কি হচ্ছে, বিভাগ খ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিভাগ খ এর কি থাকে সবার প্রথমে বলে রাখি, বিভাগ খ 1 নম্বরে তোমাদের পোর্শন থাকে, 1 নম্বরের কোশ্চেন থাকে, যেখানে তোমাদের টোটাল কোশ্চেন থাকে হচ্ছে 18টা। ঠিক আছে, এবার এই 18টা কোশ্চেনের মধ্যে তোমরা অর পাবে। কিরকম? এরকম ভাবে থাকবে না, 18টাই থাকবে। একটা কোশ্চেনের সাথে একটা কোশ্চেন অথবা দিয়ে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কতগুলো থাকবে, কোন কোশ্চেনে অথবা থাকবে এরকম কোনো পার্টিকুলার রুলস নেই। কিন্তু এই 18টার মধ্যে 18টাই 1 নম্বর করে 18 নম্বর থাকছে। এই 18 নম্বরের মধ্যে 14 নম্বরের তোমাদের এর অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেন আসবে। মানে কি বললাম, এক কথায় তোমাদের শর্ট কোশ্চেন আসবে। তো আর যদি বাদ বাকি 4 নম্বরের কথা বলি, এই 4 নম্বর আছে ডান স্তম্ভ। ঠিক আছে, ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভ মেলানোর। ঠিক আছে, ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভের মেলানোর। তো বাম স্তম্ভ আর ডান স্তম্ভ তোমরা মেলাবে। আচ্ছা, এদিকে বাম স্তম্ভ এদিকে ডান স্তম্ভ, যাই হোক এই মেলাবে, এই মেলানোতে 4টে থাকে। ঠিক আছে, 4খানা কোশ্চেন থাকে। তো এইখান থেকে তোমরা সহজেই, এটা ছাড়বে না, এটা সহজেই দেখলেই তোমরা বুঝতে পারো, সেখান থেকে 4 নম্বর কিন্তু তোমাদের ক্যারি হয়ে যাবে, অনায়াসে ক্যারি হয়ে যাবে। বিভাগ গতে তোমাদের টোটাল কটা কোশ্চেন আসবে? বিভাগ গতে কিন্তু তোমাদের টোটাল 2 নম্বরের কোশ্চেন আসতে চলেছে 9টা। 18 নম্বর কিন্তু এখানে থাকছে।
খুব ইম্পর্টেন্ট এই পোর্শনটাও। এখানের মধ্যে তুমি যা জানো এবং যে ইম্পর্টেন্সগুলো আমি বলবো, যেরকমভাবে বলবো সেগুলো যদি কমপ্লিট করো, সেখান থেকে কিন্তু 2 নম্বরের কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তোমাদের গৃহ শিক্ষক যেগুলো বলেছে বা পড়েছো সেখান থেকে 2 নম্বরের কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। এরপরে বিভাগ কি হয়ে যাচ্ছে, বিভাগ ঘ। বিভাগ ঘতে কি রয়েছে, বিভাগ ঘতে 3 নম্বরের কোশ্চেন থাকবে টোটাল 12টা। ঠিক আছে, 3 নম্বরের কোশ্চেন টোটাল 12টা তোমাদের থাকবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, প্রত্যেকটাই কি 3 নম্বরের থাকবে না। যেমন তোমাদের পরশ পদ্ধতি দিয়ে দিল, ও এখানে 3 নম্বরই তোমাদের পরশ পদ্ধতি পুরো করতে হবে, এমনও দিতে পারে, কোনো পার্টিশন হিসাবে দিতে পারে। বেশিরভাগ কোশ্চেনই তোমাদের এমন থাকবে যে 3 নম্বরটা থাকবে, বেশিরভাগই থাকবে 2+1 বা 1+2। ঠিক আছে, তো এরকম পার্টিশন আকারেই থাকবে, বা অথবা এরকমও থাকতে পারে 1+1+1 3। তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের এই যে পুরো ভৌত বিজ্ঞান কোশ্চেনে তোমাদের অধিক বেশি লিখতে হয় না, কিন্তু প্রত্যেকটাই প্রায় বট কোশ্চেন বলো, শর্ট কোশ্চেন বলো, ক বিভাগ বলো, খ বিভাগ বলো, গ বিভাগ বলো বা ঘ বিভাগ বলো, প্রত্যেকটাই কি হচ্ছে শর্ট কোশ্চেনেই ভরা থাকে। সেই কারণে তোমাদের কিন্তু ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে খুঁটিয়ে পড়তে হয় এবং লজিক্যাল বিষয়গুলো একটু বুঝতে হয়। তো বুঝে রীতিমতো যা পড়েছো সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষার হলে কমপ্লিট করতে হবে। এবং যেটা প্রত্যেকে মাথায় রাখবে যে প্রথমে এমসিকিউ লিখবে, তারপরে মানে প্রথমে ক বিভাগ, তারপরে খ বিভাগ, তারপরে গ বিভাগ, তারপরে ঘ বিভাগ, পরপরই কিন্তু ভৌত বিজ্ঞানে লিখবে, চেঞ্জ তোমরা কোথাও করবে না। এবার বলে রাখি তোমরা কিভাবে পড়বে। দেখো তোমাদের অনেকগুলো অধ্যায় রয়েছে। প্রথম পদার্থ আর রসায়ন মানে প্রথম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে প্রথমে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে পরিবেশের ভাবনা। মোটামুটি সবার ক্লিয়ার, ওখান থেকে বড কোশ্চেন পড়ার কোনো দরকার নেই, শুধুমাত্র শর্ট কোশ্চেন তোমরা দেখে যাবে। এরপরে তোমাদের পরিবেশের জন্য ভাবনা, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড কতটা উৎপন্ন হবে, বা তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড কতটা উৎপন্ন হবে, মানে এই সমীকরণটা CaO প্লাস কি হচ্ছে CO2। তো এইটা খুব ভালো করে দেখে যাবে। ক্যালসিয়াম কার্বনেটের সাথে তোমার হচ্ছে HCl এর বিক্রিয়ায় আর যে সমীকরণটা আছে সেটা ভালো করে দেখে যাবে, জায়গা নেই বলে আমি লিখলাম না। তো এই ইম্পর্টেন্ট, এর মধ্যেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন তোমাদের আসে। একটা দুটো অঙ্ক দেখে গেলেই তোমরা প্রত্যেকে পারবে। আর তোমরা যদি বলো পুরো সিলেবাসটার একটা রিভিশন করে দিন স্যার উইথ অ্যান্সার, পুরোটা একবারে যদি একটা ভিডিওর মধ্যে বুঝিয়ে দেন বা লাইভে এসে করান ভালো হয়। তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমার ক্লাস আছে, আমি চেষ্টা করব রাতের দিকে যদি সম্ভব হয়, কারণ আর সকাল দিয়ে ক্লাস নিচ্ছি তো তোমরা বুঝতেই পারছো। তো ট্রাই করবো বাদবাকি যেরকম বললাম সেরকমভাবে যদি তোমরা পরীক্ষার খাতায় কমপ্লিট করে আসো। আজকে রাতটা যেগুলো বললাম সেগুলো যদি পড়ো, কালকে পরীক্ষা তোমার ভালো হবে, কেউ আটকাতে পারবে না। 5 নম্বর নিয়ে তো চিন্তাই নেই, ভালো নম্বর তোমরা ক্যারি করতে পারবে। প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট।